অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬তে স্পেন। ওয়ের জাবালের জোড়া গোলশূন্য সমতায় শেষ ক্রোয়েশিয়া পর্তুগাল ম্যাচের প্রথমার্ধ। যেকোনো দেশের হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশ আপত্তি জানালে পাশে থাকবে চীন। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সফরে উন্নতি হয়েছে কৌশলগত সম্পর্ক। মিয়ানমারের ভেতরে সংঘাতে কেঁপে উঠছে কক্সবাজার সীমান্ত। স্থানীয়দের মধ্যে আতঙ্ক। নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কা দেখছেন না বিশ্লেষকেরা। সতর্ক বিজিবি কোস্টগার্ড। তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে কলোরেক্টারাল ক্যান্সার। বছরে ৩% হারে বাড়ছে রোগী। স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও খাবার গ্রহণে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভোরের সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে শেষ ১৬র টিকিট নিশ্চিত করল স্পেন। ২০১০-এর চ্যাম্পিয়নদের গোছানো ফুটবলের সামনে ৩-০ গোলে হারল অস্ট্রিয়া। লামিন ইয়ামালের ম্যাজিক না দেখতে পারলেও ওয়ের জাবালের জোড়া গোলে নকআউটে লুই দে লা ফুয়েন্তের দল। সময় যত গড়াচ্ছে ততই যেন ছন্দ খুঁজে পাচ্ছে স্পেন ফুটবল। বিশ্বকাপের ওপেনিং কেপ ভার্দের বিপক্ষে ড্র করার পর এই দল নিয়েই বড়সড় একটা হতাশায় জন্ম নিয়েছিল ভক্তদের। তবে যেভাবে স্প্যানিশরা ঘুরে দাঁড়ালো তাতে নতুন করে সমর্থকদের মাঝে আশার সঞ্চার। ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসে নকআউট পর্বের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে অস্ট্রিয়া। স্পেনের গোছানো ফুটবলের সামনে খুব একটা কাজ করেনি রাফ র্যাঙ্কিংয়ের কৌশল। ম্যাচের মোমেন্টাম নিজেদের পক্ষে নিয়ে নেওয়া স্পেন প্রথম গোলের দেখা পায় ৩৯ মিনিটে। কুকুরের পাস থেকে গোল করেন ওয়ের জাবাল। লিড নিয়ে বিরতিতে যায় ২০১০ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও আক্রমণের ধার বজায় রাখেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ২ ইনিংস ধরে তাদের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রিয়া। যে সুযোগ কাজে লাগিয়ে ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লা রোহা। এবার স্কোরশিটে নাম তোলেন পোরো। বায়োনার বাড়ানো বল থেকে গোল করতে মোটেও ভুল করেননি এই রাইট ব্যাক। ২ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আর কোনো উপায় ছিল না অস্ট্রিয়ার, যদিও তারা চেষ্টা করে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু সোফি স্টেডিয়ামে আবারও প্রথম গোলের পুনরাবৃত্তি। লেফট উইং ধরে আসা কুকুরের পাস দিয়ে দ্বিতীয়ার্ধের মতো অস্ট্রিয়ার জালে বল পাঠান ওয়ের জাবাল। ম্যাচের বাকি অংশে কোনো চমক উপহার দিতে পারেনি অস্ট্রিয়া। ৩-০ ব্যবধানের জয়ে বিশ্বকাপ রাউন্ড অফ 16 নিশ্চিত করে স্পেন। তবে ম্যাচ শেষে স্প্যানিয়ার্ডরা মাঠ ছাড়েন লামিন ইয়ামালের ম্যাজিক দেখতে না পারার হতাশা নিয়ে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। বিশ্বকাপের রাউন্ড অফ 16 নিশ্চিত করে উল্লাসে ভাসছে স্পেনের সমর্থকরা। লামিন ইয়ামাল গোল না পেলেও বিশ্বকাপে তার আরও চমক দেখতে পারবে বলে বিশ্বাস ভক্তদের। আর এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে স্পেন, এমন প্রত্যাশা সমর্থকদের। লস অ্যাঞ্জেলেসের এই সোফা স্টেডিয়াম আমাকে কেন যেন একটু নস্টালজিক করে ফেলছে। ২০১০ বিশ্বকাপ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা যে বিশ্বকাপটি ছিল সেখানে ফিরে যেতে ইচ্ছে করছে। সেই বিশ্বকাপে স্পেন গ্রুপ পর্বটা ভালোভাবে পার হলেও নকআউট ফেজে খুবই শেকি ছিল। ১-০ ব্যবধানে বলা যায় মোটামুটি সবগুলো ম্যাচ জিতে ফাইনালে গিয়েছিল এবং তারা বিশ্বকাপটা জিতেছিল। এবারের বিশ্বকাপটাও কিন্তু স্পেনের মোটামুটি ঠিক সেরকমই হয়েছে বা হচ্ছে। যদিও নকআউট ফেজে তারা অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে, কিন্তু প্রথমে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ ড্র করার পর পরবর্তীতে উরুগুয়ের সঙ্গে মাত্র ১-০ ব্যবধানে জয়ের পর অনেকে হয়তো ভেবেছিল এই স্পেন দলটা সামনের দিনে আসলে কতটুকু যাবে, কিন্তু না, যতই সময় যাচ্ছে এই দলটা যেন আরো দুর্দান্ত হয়ে উঠছে। তার একটা প্রমাণ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দুর্দান্ত পারফর্ম করেছে তারা ৩-০ ব্যবধানের জয় নিয়ে। এখন পরের পর্বের ছক কষে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে পর্তুগাল, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ক্রোয়েশিয়া। We had an amazing time. This was my first one from the World Cup. My husband goes to all of them. 3 more goals the rest of the tournament for him, I think. ৩-০ গোলে হইছে গোল। ৩-০ গোলে স্পেনের একক আধিপত্য ছিল খেলাতে। I love the match, bro. It was my dream come true coming to a World Cup match. আজকের ম্যাচে যেভাবে পারফর্ম করেছে স্পেন, তাতে তারা আবারও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে। যদিও সামনের পথটা অনেক কঠিন, তারপরেও তাদের প্রত্যাশা স্পেন ভালো করেই
পরের রাউন্ডে যাবে, অর্থাৎ রাউন্ড অফ 16 পেরিয়ে তারা ধাপে ধাপে বিশ্বকাপের পরে যে রাস্তাগুলো আছে সেগুলো পরিষ্কার করবে। You know, he's such a young player and it's his first World Cup. খুবই ভালো হয়েছে, লামিন ইয়ামাল গোল করতে পারলে আরো ভালো হতো। Lamine needs to show up a little more, I believe. He's good, but he needs to show up a little better. Pedri also, they're playing good, but they need to do a little more. I think they're doing a great job and they're going to do an amazing job and it's going to be great. স্পেন এবং আর্জেন্টিনা এই দুটো দলকে এক কাতারে রাখলে মনে হয় ভুল হবে না, কারণ দুটো দলের কৌশল অনেক ক্ষেত্রেই ম্যাচ করে। অনেকেই বলেছেন যে আর্জেন্টিনা যদি এবারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় বা স্পেন যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় তাহলে তারা অবাক হবে না। তারা দুটো দলকেই সাপোর্ট করছে, তবে কোর স্প্যানিশ যারা তারা কিন্তু স্পেনকেই এগিয়ে রাখছে এবারের চ্যাম্পিয়নশিপের জন্য। বিশ্বকাপের এখনো বেশ খানিকটা পথ, সবেমাত্র শুরু হয়েছে নকআউট পর্বের খেলা। সামনে কঠিন সব সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে স্প্যানিশদের। ভক্তদের প্রত্যাশা লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস বা তাদের যে আরো তারকা ফুটবলাররা রয়েছে তারা আজকে গোল না পেলেও পরের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচে গোল তুলে নিয়ে স্পেনকে বিশ্বকাপের ফাইনালের পথ সুগম করে তুলবে এবং আবারও 2010-এর পর দ্বিতীয় শিরোপা উপহার দেবে। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার অন্যান্য খবর। যে কোনো দেশের হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশ আপত্তি জানালে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। ঢাকা বেইজিং সমঝোতা সই হয় তিস্তা প্রকল্পে বাংলাদেশকে বেইজিং সহায়তা দেবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশ চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেছে বেইজিং। বৃহস্পতিবার সকালে সফর নিয়ে রাজধানী চীন দূতাবাস সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের নিজস্ব প্রকল্প। জানান, এর টেকসই বাস্তবায়নে বৈজ্ঞানিক সম্ভাব্যতা সমীক্ষায় সরাসরি সহযোগিতা করবে চীন সরকার। অতীতে কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল জানিয়ে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সরকারের মাধ্যমে তিস্তা প্রকল্পে কাজ করবে চীনের বিশেষজ্ঞরা। The MOU is between Chinese companies and yes, Bangladesh government agencies. But what I refer to, the cooperation, is G2G. It's between two governments. We are pursuing now is the top experts from Chinese government and Bangladesh government who will work together to come out with a feasibility study, to sustain the test of time. বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে আঞ্চলিক সংযোগের নতুন সুযোগ হিসেবে বর্ণনা করেন ইয়াওয়েন। ভবিষ্যতে ভারত সহ যে কোনো দেশ এই উদ্যোগে যুক্ত হতে চাইলে চীন তাকে স্বাগত জানাবে বলেও জানান তিনি। Two leaders already agreed we'll have this economic corridor. Now it's up to us to materialize. This cooperation is not end of the game. Other countries, if they're ready, definitely we are open. দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত এবং সম্ভাব্য 2+2 সংলাপ চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। বলেন, বেইজিং এর পররাষ্ট্রনীতি অনুযায়ী বৈশ্বিক যে কোনো হস্তক্ষেপে বাংলাদেশের আপত্তিতে পাশে থাকবে চীন। China support Bangladesh to object any foreign intervention. So that is our policy ever since, in the last 50 years. গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI, মোংলা বন্দর আধুনিকায়ন, চট্টগ্রাম অর্থনৈতিক ও শিল্পায়ন, কৃষি, গণমাধ্যম, কারিগরি শিক্ষা এবং সবুজ উন্নয়ন সহ প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেন ইয়াওয়েন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশিদের বাংলাদেশে আসা যাওয়ার ঝামেলা কমাতে ভিসা পলিসি সহজ করছে সরকার। এ লক্ষ্যে অর্থমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন ডক্টর নাসিমুল গনি। এ সময় তিনি জানান, বিদেশি বিনিয়োগ, কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা সহ বিভিন্ন ক্ষেত্রে লাভবান হতে এ পলিসি সহজ করা প্রয়োজন। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো মন্ত্রিপরিষদ কমিটিকে বিভিন্নভাবে সহায়তা করবে বলেও উল্লেখ করা হয়। এদিন বৈঠকে 5টি ভিন্ন বিষয়ে আলোচনা হয়, যা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান সচিব। 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি
2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। আন্তর্জাতিক পরিমণ্ডল দেখা যাচ্ছে যে আমাদের কিছু জায়গায় দরকার বেশি, সেখানে তার একজন ব্যবসায়ী যদি আসে আমার জন্য সুবিধা, সেই দেশে ইনভেস্ট করতে পারবে। তো এই নিরিখে এই বোধটা আমাদের হয়েছে, সেই কারণে আমরা এই গভর্নমেন্ট চাচ্ছে যে একটা ইকোনমিক থ্রাস্ট হোক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি ছিল প্রধান প্রতিপাদ্য। সচিবালয়ে নজরুল বর্ষ উদ্বোধন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুলের শিক্ষা ধারণ করে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তার সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান সরকার প্রধানের। দীপন সঙ্গীত স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। একদিকে রচনা করেছেন সাম্যের গান, অন্যদিকে নিপীড়ন, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে লিখেছেন অবিস্মরণীয় বিদ্রোহী কবিতা। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম স্মরণে 25 মে থেকে শুরু হয়েছে নজরুল বর্ষ। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি পরিবারের সদস্য ছাড়াও শিল্পী গবেষকদের উপস্থিতিতে সঞ্চালনা করেন খোদ সরকার প্রধান। গান দিয়ে তিনি বিশ্ব জয় করেছেন, বাঙালির মন জয় করেছিলেন এক সময়, সেই গান কিন্তু আজও আমরা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে পাই। পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার যত রকমের উপাদান আছে সমস্ত তার গানে, কথায়, কবিতায় উল্লেখ করা হয়েছে। সঙ্গীত শিক্ষক যারা, এদেরকে বাতিল করা হয়েছিল, সেটা যেন আবার একটু উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশের সব আন্দোলন সংগ্রামে নজরুলের সৃষ্টি প্রধান প্রতিপাদ্য বলেন তারেক রহমান। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস, তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। প্রযুক্তির বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে কাজী নজরুলের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে আসার আলোকবর্তিকা হয়ে উঠতে পারে বলে সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আসার আলোকবর্তিকা নিয়ে হয়ে উঠতে পারে। কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন, প্রজন্ম থেকে প্রজন্ম তরে। নজরুলের শিক্ষা ধারণ করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মন হিসেবেও উল্লেখ করেন তারেক রহমান। দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে ওপারে বোমা ও গোলা বর্ষণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ ও উখিয়ার সীমান্ত এলাকাগুলো। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদী ও সীমান্তের টহল জোরদার করেছে বিজিবি এবং কোস্টগার্ড। তবে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি উদ্বেগজনক হলেও অতীতের মতো বড় পরিসরে রোহিঙ্গা ঢলের আশঙ্কা আপাতত কম। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গত ১.৫ বছর ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের মংডু ও ভুতিডং শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিতে বিমান হামলা শুরু করেছে জান্তা বাহিনী। হামলা মিয়ানমারের ভেতরে হলেও বিস্ফোরণের তীব্রতায় নাফ নদীর এপারের ঘরবাড়িও কেঁপে উঠছে, যা আতঙ্ক ছড়াচ্ছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। প্রথমে ৫ থেকে ৭টা মতো মারছে বড় অস্ত্র, তারপর দেখা গেছে কি সরা বন্দুক মারছে, ওইখান থেকে যে লাইটের ফোকাস দেখা গেছে। ৭-৮টা মোটর শেলের শব্দ শুনতে পাই। টেকনাফে আবারও বাসা বাড়ি কেঁপে উঠছে, বিকট আওয়াজ আমরা নদীর এপারেও পাচ্ছি। ওপারে বিস্ফোরণ, গোলা বর্ষণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এপারের পরিস্থিতি স্বাভাবিক। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে।
অতীতের সংঘাতের প্রভাবে বাংলাদেশকে আশ্রয় দিতে হয়েছে লাখ লাখ রোহিঙ্গাকে। তবে এবার তেমন বড় ধরনের ঢলের আশঙ্কা দেখছেন না অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞরা। তাদের মতে মিয়ানমারের জান্তা ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ সীমান্তে আরও কাছাকাছি চলে এলে পরিস্থিতি অবনতি ঘটতে পারে। যদি রোহিঙ্গারা এখানে আসার সম্ভাবনা থাকে, সেটার কারণে আগাম তথ্য নিশ্চয়ই সরকারের কাছে থাকতে পারে এবং বিশেষ করে আমাদের যে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীরা আছে সেটার একটা আগাম প্রস্তুতি। কিন্তু সেখানে খুব বেশি মানুষ আসবে বলে আমাদের মনে হয় না। প্রশাসনের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি আতঙ্কিত না হতে সীমান্তবাসীকেও আশ্বস্ত করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্টগার্ড, ওরা সতর্ক অবস্থানে ছিল কোনো রকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে শুধু কক্সবাজারের টেকনাফ ও উখিয়া নয়, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমে 1528 টাকা নির্ধারণ করেছে বিআরসি। জাহাজ ভাড়া কমলে দাম আরও কমানো সম্ভব বলেও জানায় সংস্থাটি। নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রির কথা জানান বিক্রেতারা, তবে দাম কমলে বাজারে তার প্রভাব পড়ে না বলে দাবি গ্রাহকের। গেল মাসের তুলনায় আরও এক ধাপ কমল এলপি গ্যাসের দাম। সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে এই জ্বালানি পণ্যটির দাম কমায় দেশের বাজারেও মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণা দেওয়া হয় 12 কেজি সিলিন্ডারের দাম কমেছে 357 টাকা। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1528 টাকা। প্রতি কেজি এলপিজির মূল্য, যেটি জুন মাসে ছিল 157.06 টাকা, এটি জুলাই মাসে এসে হয়েছে 127.30 টাকা, অর্থাৎ কেজি প্রতি কমেছে 29.76 টাকা। আমরা যে দেখব, এটা আপনি যেটা বলছেন যেন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি না হয়। তবে সরকার নির্ধারিত এই মূল্যে বাজারে পণ্যটি না মেলার অভিযোগ আছে গ্রাহকদের। বিক্রেতারা বলছেন, সরকার বেঁধে দেওয়া দামেই এলপিজি সিলিন্ডার বিক্রি করছেন তারা। কোম্পানির নতুন রেটে আমরা এত কম ধরে, তাহলে আমরা পাবলিকের তো কম ধরবো। আমাদেরকে বলছে যে গ্যাসের দাম আসলে কমছে, আমরাও শুনছি, এখন আমরা ওই নতুন রেটের মালটা পাইনি এখনো। ক্রেতাদের কথাতে সেই পুরনো আক্ষেপ। তাদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকায় কিনতে হয় গ্যাস। দাম কমার প্রভাব নেই বাজারে। দাম যদি বাড়ে 1 টাকা, ওরা আরো 5 টাকা বেশি বাড়ায় সব জায়গায়। এটা কমায় না তো, এটা করে ডিলাররা কমায় না, আমরা কি কমাম? বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো সজাগ থাকার দাবি সাধারণ ক্রেতাদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। অভিন্ন প্রশ্নপত্রে শুরু হলো উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা। প্রথম দিনে হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সব বোর্ডে একই প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। মোবাইল বা ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ ঠেকাতে ছিল কড়াকড়ি। সিসিটিভি দিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেছে মন্ত্রণালয়। কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরাও। একটি পরীক্ষা, হাজারো স্বপ্ন। উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার সব বোর্ডে একই প্রশ্নপত্রে চলছে পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিনে নির্ধারিত সময়েই শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। নতুন ব্যবস্থাপনার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা, আর কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। সিকিউরিটি আছে, সিকিউরিটি ব্যবস্থা খুব ভালোই করছেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমাদের ব্যবস্থাপনাটা খুব ভালো, খুব খুশি হয়েছি আমি দেখে। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে, খুব শৃঙ্খলা করে নিয়ে স্টুডেন্ট ঢোকাচ্ছেন এবং কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর। প্রশ্ন এমসিকিউটা হার্ড ছিল, বাট সিকিউ মোটামুটি কমন আসছে আর কি। এমসিকিউ ভালো হয়েছে, বাট সিকিউটা একটু টাফ হয়েছে। পরীক্ষা তো হার্ডও আসে নাই আর তো কঠিনও আসে নাই। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এমসিকিউটা একটু বেশি হার্ড হয়ে গেছে। একেবারে ইজি হয় নাই কোশ্চেন, মোটামুটি স্ট্যান্ডার্ড হার্ডই হয়েছে। মোবাইল ফোন ও অননুমোদিত ডিভাইস নিয়ে প্রবেশপথে ছিল কড়াকড়ি। নতুন সংযোজন হয়েছে পুলিশের বডি ওন ক্যামেরা। আমাদের প্রস্তুতিটা অনেক বড় আলহামদুলিল্লাহ। পুলিশ প্রশাসন, মাঠ প্রশাসন, শিক্ষা প্রশাসন এবং ইভেন অভিভাবকরা আমাদেরকে সার্বিক সহায়তা করতেছে। পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নকল এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে।
এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ার মিন্স করে না। এবছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক। একরাশ স্বপ্ন বুকে নিয়ে একঝাঁক শিক্ষার্থী অংশ নিল 2026 সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায়। বিশাল এ কর্মযজ্ঞ সফল করতে প্রস্তুত প্রশাসন। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, এবারের পরীক্ষা কার্যক্রম চলবে সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবেই শেষ হবে সবগুলো পরীক্ষা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। আইনি জটিলতায় দীর্ঘদিন শূন্য থাকা প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এতে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। শিক্ষামন্ত্রী জানান, শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক স্কুলেও শিক্ষক সংকট কাটাতে নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। 2013 সাল থেকে দেশের 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল। দীর্ঘদিনের আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটাতে প্রধান শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার শুনানি করতে উদ্যোগী হয় বিএনপি সরকার। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। আটকে থাকা নিয়োগের বাধা কাটাতে 32,000 শিক্ষকের পক্ষে রায় দেন আপিল বিভাগ। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের রায়ে দীর্ঘদিনের অচলাবস্থা ও আইনি বাধা দূর হয়েছে। বলেন, এতে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল 2013 সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং পদে যে আইনি বাধা ছিল, সেই বাধাটি অপসারিত হয়ে গেল চূড়ান্তভাবে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলতে পারি, মন্ত্রণালয় আপিলের বিভাগের আজকের এই আদেশের পরে তারা তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারবে, তার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকবে না। শিক্ষামন্ত্রী জানান, মামলা নিষ্পত্তি হওয়ায় 36,000-এর বেশি প্রধান শিক্ষকের পদোন্নতি এবং 38,000-এর বেশি শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। আমরা এই প্রাথমিক স্কুলে এই 14,000 14,500 আমরা নিয়ে নিচ্ছি, আরও 38,000 শিক্ষক আমরা নিতে পারবো। এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আরও কিছু মামলা হয়েছে, আমার প্রায় 30,000-এর মতো মামলা রয়েছে, সেগুলি একটা একটা করে আমরা শেষ করছি। শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক স্কুলেও শিক্ষক সংকট কাটাতে দ্রুত নিয়োগ চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শুধু আমাদের প্রাইমারি এডুকেশনে নয়, আমাদের সেকেন্ডারি এডুকেশনে কলেজগুলোতে 4,000 শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা 4 মাসে হয়নি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তরুণদের মধ্যে আশঙ্কাজনক হয়ে উঠছে কলোরেক্টাল ক্যান্সার। দেশে চিকিৎসা খরচ সর্বনিম্ন 8 থেকে 10 লাখ টাকা। গবেষণা বলছে, বছরে 3% হারে বাড়ছে এই নিভৃত রোগটি, যা জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুস্থ থাকতে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও খাবার গ্রহণে গুরুত্ব দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। এছাড়া ক্যান্সার নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আশঙ্কাজনক হারে 20 থেকে 40 বছর বয়সীদের মধ্যেও ছড়াচ্ছে কলোরেক্টাল ক্যান্সার। একসময় 50 বছরের বেশি বয়সীদের মধ্যে মিলত এই দুরারোগ্য ব্যাধি, তবে এখন আর বাধা নেই নির্দিষ্ট বয়সের ফ্রেমে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। পাশাপাশি বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারের স্বাদ ও রুচিতে ভিন্নতা আনলেও ক্ষতির মাত্রা বাড়াচ্ছে কয়েক গুণ। রেস্তোরাঁয় নানা অনুষঙ্গ দিয়ে তৈরি এসব খাবার দিচ্ছে আশঙ্কাজনক বার্তা। অন্যদিকে খাদ্য উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার, খাদ্য সরবরাহের ধাপে ধাপে অস্বাস্থ্যকর দ্রব্য মেশানোর কারণেই নীরবে অনিয়ন্ত্রিত হয়ে উঠছে ক্যান্সার। ফুডের যে চেইন, সাপ্লাই চেইন, দ্যাট মিনস কৃষকরা যেখান থেকে উৎপাদন করছে সেই মাটি, তারপরের ধাপে ফড়িয়া, তারপরে ফ্যাক্টরি, তারপরে প্রিজারভেশন, এইভাবে হয়ে হয়ে যতগুলো স্টেজ আছে, এই সমস্ত স্টেজ যদি আমরা সেফ বা নিরাপদ না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে ফুডজনিত যে সমস্ত ডিজিজ, তার মধ্যে ক্যান্সার একটা আপনি যেটা বললেন, সেটা কিন্তু হতেই থাকবে। গবেষণা বলছে, বছরে 3% হারে 30 থেকে 49 বছর বয়সীদের মধ্যে বাড়ছে কলোরেক্টাল ক্যান্সার। পরিবারের অন্যান্য সদস্যদের আক্রান্তের ইতিহাস এবং সাধারণ লক্ষণকে গুরুত্ব না দেয় বাসা বাঁধতে পারে এই রোগ। কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে আসলে লক্ষণগুলো প্রথমে শুরু হয় খুব স্বাভাবিক কিছু সিমটম দিয়ে আমরা পাই আর কি। এর মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে পেট ভরা ভরা লাগে, হ্যাঁ,
হজমে সমস্যা দেখা দেয়, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন। এটা কেমন? এটা অনেক সময় দেখা যায় যে ডায়রিয়া হচ্ছে, অনেক সময় কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য দেখা যায়, কিছুদিন ডায়রিয়া থাকছে, কিছুদিন কোষ্ঠকাঠিন্য থাকছে। বাংলাদেশে একটু ডিফারেন্ট পিকচারও কিন্তু পাই। ইয়াং গ্রুপের মাঝে 30 অ্যান্ড অ্যাবাভ, 30 থেকে 40-45-এর মাঝে কিন্তু প্রচুর কোলোরেক্টাল পেশেন্ট আমাদের কাছে কিন্তু আসেন। কলোরেক্টাল ক্যান্সার চিকিৎসায় সর্বনিম্ন ব্যয় 8 লাখ টাকা। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সুস্থ হওয়া সম্ভব বলছেন এই বিশেষজ্ঞ। একজন কোলন ক্যান্সারের রোগীর ক্যান্সারের যত চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেমন আপনার কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি, সবগুলোই রাখতে পারে। সবগুলোই যদি একজন পেশেন্টের লাগে, আমরা ধরে নিতে পারি এটি যদি প্রাইভেট সেন্টারে কোথাও করে 7 থেকে 8 লাখ টাকার ন্যূনতম তার খরচ পড়ে যাবে। আর্লি স্টেজে যদি ধরা পড়ে সুস্থ হওয়ার অনেক ভালো, এবং তখন খরচ অনেক কমে আসে। ক্যান্সার সচেতনতায় বয়স 45 হলে নিয়মিত মেডিকেল পরীক্ষার অংশ হিসেবে রক্ত পরীক্ষা ও পায়খানার মাধ্যমে রক্ত যাচ্ছে কিনা তা বছরে একবার পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বর হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, চলতি মাসের শেষের দিকে এই মামলার তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দাখিল করা হবে। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত 30 জুন জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এবার মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আসামি হচ্ছেন হাসানুল হক ইনু। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর জানান, 2013 সালের রাতের আধারে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটে তাতে সম্পৃক্ততা পাওয়া গেছে ইনুর। শাপলা চত্বর হত্যা মামলার যে ঘটনাটা যখন ঘটে, তখন আমাদের ইনভেস্টিগেশন মতে যে জনাব হাসানুল হক ইনু, তখন তিনি তথ্যমন্ত্রী, তিনি 2টা টেলিভিশন চ্যানেল তখন ওই রাতের ঘটনার প্রেক্ষিতে বন্ধ করে দিয়েছিলেন। তৎকালীন তথ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ এসছে। সেই ঘটনার মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রেবেল লোক, পুলিশের লোক, তারা কিন্তু সেখানে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। এই মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসের শেষ সপ্তাহে দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। এই মাসের মধ্যেই আশা করি রিপোর্টও পেয়ে যাব এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করে দেব। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল বছরের 26 নভেম্বর শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইনে পরিণত হলে স্বাধীন সংস্থাটির ক্ষমতা খর্ব হবে বলে মনে করে টিআইবি। অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের অনুমতির বিধান পুনর্বহালের সমালোচনা করেছে সংস্থাটি। বাজেট বিধি প্রণয়ন, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে উল্লেখ করে সুপারিশ তুলে ধরেছে টিআইবি। অন্তর্বর্তী সরকারের করা 133টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সংসদে যেগুলো বাদ পড়েছে তার অন্যতম মানবাধিকার কমিশন অধ্যাদেশ। পরে নতুন করে এই আইনের খসড়া তৈরি করেছে সরকার। খসড়া এই আইন নিয়ে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ, HRFB ও টিআইবির পরামর্শ সভায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে কমিশনকে স্বাধীন সংস্থা হিসেবে সুপারিশ করা হয়েছিল। নতুন খসড়া আইনে তার অনেক কিছুই খর্ব করা হয়েছে। এটি কার্যকর হলে স্বাধীন সংস্থাটির ক্ষমতা লোপ পাবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। 2025-এর অধ্যাদেশ তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বা তার সাথে অনেক বিচ্যুতি আছে। নিরপেক্ষ কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা প্রত্যাশা এবং বিশেষ করে যেসব কারণে বাংলাদেশের মানবাধিকার কমিশন ইতিবাচক ক্যাটাগরি আন্তর্জাতিক মানদণ্ডে পায় নাই, সেগুলো পূরণ করতে, সেসব সপ্তাহগুলো পূরণ করতে আবারও ব্যর্থ হবে যদি বর্তমান যে খসড়াটি আছে সেটার উপর ভিত্তি করে কমিশন যদি গঠিত হয়, সেটা আমরা মনে করি। অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের অনুমতির বিধান পুনর্বহালের সমালোচনা করেছে টিআইবি। বাজেট, চেয়ারম্যান, কমিশনার নিয়োগে স্বচ্ছতা সহ কমিশনের উপর সরকারের কর্তৃত্ব বাড়ানোর মতো ধারা পরিবর্তনের সুপারিশও সংস্থাটির নির্বাহী পরিচালকের। যাদের বিরুদ্ধে অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনে তাদের কাছে প্রতিকারের জন্য সম্পূর্ণ এখতিয়ার অর্পণ করা হয়েছে বর্তমান দেশে। আমরা সেটাকে পরিবর্তন চাই। মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তি তিনি যদি সরকারি কর্মকর্তা বা শৃঙ্খলা সদস্য হন, তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে আদালত বা ট্রাইব্যুনাল এবং কোনো ক্ষেত্রে কমিশনের নিজের শুধু পূর্ব অনুমতি লাগবে, সরকারের পূর্ব অনুমতির প্রয়োজন হবে না, এটি আমরা দাবি করছি। কমিশনের কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুপারিশও করেছে টিআইবি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
সিনিয়র জুনিয়র বিরোধ গড়ালো সহিংসতায়। ভোলায় দুই পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত 2। এদিকে বিশ্বকাপ ফুটবল নিয়ে উত্তেজনায় সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। এছাড়া নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টের লাশ উদ্ধার করা হয়েছে। সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে বিরোধ, জুনিয়রের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহনে সিনিয়র জুনিয়র বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। এই সময় প্রতিপক্ষ মানিক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল নয়নের ওপর হামলা চালায়। এই ঘটনায় জখম হন আরও 2 জন। তাদের হাসপাতালে নিলে নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছুরি দিয়া পেটের এই সাইডে কোবে মারছে, আর যে খুন করছে তার যেন ফাঁসি হয়। ছেলে অনেক ভদ্র, ওর সাথে মানুষের এইটুক সমস্যার কারণে তো খুন করতে পারে না। মূল আসামি আমাদের হেফাজতে আছে। যে ব্যক্তি নয়ন মারা গিয়েছেন তার শ্রুতল সম্পন্ন করেছি এবং লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। কে জিতবে কে হারবে, ফুটবল খেলা চলাকালে এ নিয়েই কথা কাটাকাটি, এরপর হাতাহাতি। এক পর্যায়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু। পুলিশ জানায় সিলেটের জকিগঞ্জে বুধবার রাত 11:30টার দিকে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর ম্যাচ চলাকালে হারজিত নিয়ে আলম হোসেন ও তার চাচাতো ভাই পারভেজ আহমেদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পারভেজ ধারালো চাকু দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে নিলে আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় বুধবার সকালে নিখোঁজ হন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট মোতালেব। স্বজনরা জানান সকাল 8টায় বাসা থেকে বের হয়ে ফেরেননি তিনি। পরে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেবের লাশ উদ্ধার হয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে বন্ধ শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক সুবিধা সম্পন্ন 50 শয্যার হাসপাতাল। চালুর আগে দফায় দফায় চুরির ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় অরক্ষিত অবস্থায় সুযোগ নিয়ে একটি চক্র মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে। তবে দায় নিতে চাচ্ছে না স্বাস্থ্য বিভাগ বা নির্মাণকারী প্রতিষ্ঠান। বিএম ইসরাফিলের তথ্য ও মিলন খানের ছবিতে রিপোর্ট। সবশেষ কয়েকদিন আগেও হাসপাতালের বিভিন্ন কক্ষের তালা ভেঙে জেনারেটরের কয়েল, এসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সহ প্রায় 34 থেকে 35 লাখ টাকার মালামাল চুরি করা হয়। এর আগেও কয়েকবার চুরি হলেও শক্ত কোনো পদক্ষেপ নেয়নি কোনো কর্তৃপক্ষ। ফলে কয়েক দফা চুরি হওয়ায় ক্ষতির পরিমাণ এখন প্রায় অর্ধ কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় 2020-21 অর্থবছরে প্রায় 51 কোটি টাকা ব্যয় নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় নির্মাণ শুরু হয় এই 4 তলা বিশিষ্ট হাসপাতালটির ভবন। মূল ভবনের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের জন্য পৃথক আবাসন সহ আরও 5টি ভবন নির্মাণ করা হয়েছে। এতে আধুনিক চিকিৎসা সুবিধার পাশাপাশি 5 শয্যার একটি আইসিইউ ইউনিটও রয়েছে। 2024 সালের 20 সেপ্টেম্বর হাসপাতালটির উদ্বোধনের কথা থাকলেও স্থানীয় এক ব্যক্তির স্থানান্তর সংক্রান্ত মামলার কারণে তা স্থগিত হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভবনটি এখনও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়ায় শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা ছিল। পরে জাতীয় নির্বাচন উপলক্ষে সেখানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়। তবে নির্বাচন শেষে সেনা সদস্যরা সরে গেলে ভবনটি আরও অরক্ষিত হয়ে পড়ে। আর এই সুযোগেই সংঘবদ্ধ চক্রটি চুরির ঘটনাটি ঘটায়। লক্ষ লক্ষ কোটি টাকার মালামাল চুরি হয়েছে, আরও যে চুরি হবে না এটা কোনো গ্যারান্টি নেই। যারা এর সাথে সম্পৃক্ত আছে, জড়িত আছে, দুই পক্ষকেই তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিত। সরকার যদি এই হাসপাতালটা একটু নজর দিত তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। এদিকে দায়িত্ব নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। জেলা সিভিল সার্জন জানিয়েছেন ভবনটি তাদের কাছে স্থানান্তর করা হয়নি। অপরদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায় তাদের কাজ ছিল নির্মাণ শেষ করা, পরবর্তী দায়িত্ব সিভিল সার্জনের। হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে রিট করেছে মহামান্য হাইকোর্টে, এটা বিচারাধীন প্রক্রিয়া আছে। ফলে এটা হস্তান্তর গ্রহণ এবং হস্তান্তর দুটোই সম্ভব হচ্ছে না। ফলে নতুন হাসপাতাল ভবনটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
চুরির ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আর এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে, যারা কর্তৃপক্ষ আছে তারা মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমাকে জানিয়েছে। নড়িয়া উপজেলার প্রায় 3.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা দিতে তৈরি হয়েছিল আধুনিক এই হাসপাতালটি। সময় সংবাদ, শরীয়তপুর। ঠিকাদার এবং কর্তৃপক্ষের দর কষাকষিতে প্রায় 2 যুগ ধরে ঝুলে আছে টাঙ্গাইল বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় 2.5 লাখ মানুষ। তবে দ্রুতই সমস্যার সমাধান করে ভবন পুনর্নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে বিস্তারিত প্রতিবেদন। 21 বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবন। চিকিৎসার পরিবর্তে চলে মাদক সেবীদের আড্ডা। টাঙ্গাইলের বাসাইল 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণের অভাবে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় 2.5 লাখ মানুষ। নামেমাত্র চিকিৎসা ব্যবস্থা চালু থাকলেও অপারেশন ও রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক বা প্যাথোলজিতে। অন্যদিকে 27 জন চিকিৎসকের বসার জন্য নেই পর্যাপ্ত জায়গা। এক রুমে গাদাগাদি করে বসে ব্যবস্থাপত্র দেয়ায় রোগীদের পাশাপাশি বিব্রত হন চিকিৎসকরাও। এটা সার্জারি ডাক্তার নাই, এখন বললো টাঙ্গাইল যাইতে হবে সার্জারি ডাক্তারের নিকে। বড় ধরনের ঠান্ডা লাগলে তো টাঙ্গাইল যাইতে হয়। আমরা চাই যে ভালো সেবা দেখ সবারই। অপর্যাপ্ত অবকাঠামোর বিষয়টি জানিয়ে প্রতি 3 মাস পর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও সমস্যা সমাধানে যথাযথভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এই ব্যাপারে বারবার কথা হচ্ছে, ওনাদেরকে জানানো হচ্ছে, ওনারাও আসলে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো রকমের কোনো আশানুরূপ কোনো ব্যবস্থা নিতে পারেননি বা ওই রকম কোনো আশা আমাকে দেখাননি। শুধু ভবন হলেই হবে না, সাথে আমার যে পূর্ণাঙ্গ জনবল সেটা আমার লাগবে। সেটা যদি আমরা পাই তাহলে অবশ্যই জনগণের যে আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত সেবা সেটা আমরা দিতে পারবো। তবে অসমাপ্ত ভবন, চলাচলের রাস্তা সহ ড্রাইভার ব্যারাক, গ্যারেজ এবং বৈদ্যুতিক সাব স্টেশনের জন্য আরও 4 কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন বলে জানান জেলা স্বাস্থ্য প্রকৌশলী। আগে ঠিকাদারের চুক্তি বাতিল এবং নতুন কাজ পুনরায় এস্টিমেট করে আমাদের যে ইনকমপ্লিট কাজ আছে এটা নতুন অর্থ বরাদ্দ নিয়ে পুনরায় বাস্তবায়নের জন্য কার্যক্রম চলমান আছে। 2005 সালে 5 কোটি টাকা ব্যয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। নিত্যপণ্যের দামের সামান্য পরিবর্তনই সরাসরি প্রভাব ফেলে পরিবারের মাসিক বাজেটে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, গেল 1 বছরে কমতির দিকে ছিল চাল, পেঁয়াজ ও রসুনের দাম। তবে বাড়তির তালিকায় ছিল ডাল, কাঁচামরিচ, ভোজ্য তেল ও মাংসের বাজার। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দামের সামান্য পরিবর্তন কখনো সংকট, কখনো স্বস্তি দেয় পরিবারের মাসিক ব্যয়। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, জুন শেষে গেল 1 বছরে কিছুটা কমতির দিকে ছিল চালের দাম। কেজিতে মোটা চালের দাম কমেছে প্রায় 10%। বিপরীতে সুগন্ধি চালের দাম বেড়েছে 36% পর্যন্ত। এদিকে প্রতি কেজি মসুর ডালের দাম 20.75% বাড়লেও খেসারির ডালের দাম কমেছে 9.5%। মশলা জাতীয় পণ্যের মধ্যে কমেছে দেশি পেঁয়াজের দাম কেজিতে 27.27%, রসুন 29.17%। তবে এ সময় শুকনা মরিচ 45.65% আর 57.14% বেড়েছে কাঁচা মরিচের দাম। ঊর্ধ্বমুখী ছিল ভোজ্য তেলের দাম। লিটারে খোলা সয়াবিন তেলের দাম 13.68% আর পাম তেলের দাম বেড়েছে 9.30%। ব্র্যান্ড ভেদে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 5.84% আর লিটারে খোলা সরিষার তেলের দাম বেড়েছে 0.24%। মাংসের বাজারেও ছিল ঊর্ধ্বগতি। কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 16.13% আর দেশি মুরগির দাম বেড়েছে 6.78%। 8.97% বেড়েছে গরুর মাংসের দাম আর ছাগলের মাংসের দাম বেড়েছে 9.76%। এদিকে বছর ব্যবধানে ডিমের দাম কমেছে 2%-এরও বেশি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আমদানি রফতানি বাণিজ্যের ভলিউম রেকর্ড পরিমাণ বাড়লেও ইউরোপ আমেরিকার মন্দা পরিস্থিতিতে রফতানি আয় কিছুটা কমে $48 বিলিয়ন এসে দাঁড়িয়েছে।
ট্রাম্পের ট্যারিফ জটিলতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কবলে পড়ে আশানুরূপ অর্ডার না আসায় শুধু তৈরি পোশাক খাতে অন্তত $1 বিলিয়ন কমেছে। অবশ্য জুন মাসে গার্মেন্টসের $3.38 বিলিয়ন সহ সর্বমোট $4.2 মিলিয়ন আয়ের মাধ্যমে মাসিক আয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত $7 বিলিয়ন পিছিয়ে থেকে 2025-26 অর্থবছর শেষ করা বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে $48 বিলিয়ন। অবশ্য বিগত 2024-25 অর্থবছরে এই আয় ছিল $48.28 বিলিয়ন। ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে মন্দা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশও কোনোভাবে তার থেকে বাদ যাচ্ছে না। ইউরোপ আমেরিকার স্টোরগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনা কিছুটা কমিয়ে দেওয়ায় সৃষ্টি হচ্ছে সংকটের। বিশ্ব পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে যে একটা মন্দাভাব চলছে, সেই মন্দাভাবের প্রভাবে আমাদের রপ্তানি কমেছে এবং আমাদের গার্মেন্টসের রপ্তানি কমেছে। সার্বিকভাবে রপ্তানি যেটা ছিল বাংলাদেশে সেটা কমে গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চামড়া ও চামড়াজাত পণ্য থেকে 7% প্রবৃদ্ধিতে $1.23 বিলিয়ন, পাট ও পাটজাত পণ্য থেকে 7.75 প্রবৃদ্ধিতে $883 মিলিয়ন আয় করেছে। একই সঙ্গে রপ্তানি আয় বেড়েছে হোম টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ও কৃষিজাত পণ্যে। তবে রপ্তানি আয়ে বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত। 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে $39.34 বিলিয়ন রপ্তানি আয় হলো এবার 1.64% কমে $38.70 এসে দাঁড়িয়েছে। এটাকে আমরা ওভারকাম করার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আমরা বসছি, মিটিং করতেছি, কীভাবে করে আমরা গ্রোথটা ধরে রাখবো এটা নিয়ে কাজ করতেছি। 24.67 প্রবৃদ্ধি নিয়ে $3.96 বিলিয়ন রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থ বছর শুরু করেছিল বাংলাদেশের তৈরি পোশাক খাত। কিন্তু আগস্ট মাসে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ট্যারিফ বাড়িয়ে দিলে বিপর্যয়ের কবলে পড়ে গার্মেন্টস শিল্প। বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলো ক্ষতি এড়াতে অর্ডার কমিয়ে দেওয়ায় এ খাত থেকে রপ্তানি আয়ও কমতে থাকে। এক্ষেত্রে আশা জাগিয়েছে জুন মাসে রপ্তানি আয়। আগের অর্থ বছরে এই সময়ে $3.33 বিলিয়ন রপ্তানি আয় হলো, এবার তা বেড়ে $4.20 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। মানুষ তার ইনকামের সাথে সামঞ্জস্য করতে পারছে না, যার জন্য সেলসের পার্সেন্টেজ ডাউন হয়েছে। শুধুমাত্র ইউরোপ না, আমেরিকা না, সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু আপনার ক্রাইসিস চলছে। এদিকে রপ্তানি আয় কিছুটা কমলো, আমদানি রপ্তানি বাণিজ্যের ভলিউম বাড়িয়েছে বাংলাদেশ। বিদেয়ী 2025-26 অর্থ বছরে 7.13% প্রবৃদ্ধিতে 35,31,000 কন্টেনার, 5.62% প্রবৃদ্ধিতে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য এবং 6.35% প্রবৃদ্ধিতে 4,336টি জাহাজ হ্যান্ডেলিং করেছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। কিন্তু পর্যায়ক্রমে গ্যাস বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বন্দর ও কাস্টমসের অতিরিক্ত শুল্ক হার ভোগান্তিতে ফেলেছে গার্মেন্টস ব্যবসায়ীদের। যুদ্ধের প্রভাবের কারণে আমাদের দেশে যে বিদ্যুৎ এবং গ্যাসের যে মূল্য বৃদ্ধিটা হয়েছে, ভ্যাট ট্যাক্স এবং পোর্টের যে চার্জটা বৃদ্ধি হয়েছে, সব কিছু যদি আমরা একসাথে কস্টিংয়ের মধ্যে আনি, কিন্তু আমরা কিন্তু আমাদের কম্পিটিটর কান্ট্রির সাথে কিন্তু আমরা কোনোভাবে তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না। নানা জটিলতা ও সমীকরণ সত্ত্বেও বিদায়ী অর্থ বছরে 4.09% প্রবৃদ্ধিতে $9 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ রপ্তানি আয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের প্রাচীন নদী বন্দর মীর কাদিম জৌলুস হারাচ্ছে দিন দিন। ভরা বর্ষায় লঞ্চ ভিড়ছে না বন্দরে। ঘাট এলাকায় নাব্য সংকট ছাড়াও দখলে দূষণে অভ্যন্তরীণ খালে বন্ধ নৌ চলাচল আর খানাখন্দে ভরা সরু রাস্তায় ভোগান্তি চরমে। বিঘ্নিত হচ্ছে বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। এক সময়ের কর্মচাঞ্চল্য বন্দর এখন শুনশান নিরাপত্তা। নেই ঘাট শ্রমিকদের হাঁকডাক, হকারদের ছুটাছুটি, নৌযান শ্রমিকদের ব্যস্ততা। বর্ষায়ও ভিড়ছে না লঞ্চ। নাব্য সংকট ছাড়াও দখলে দূষণে অভ্যন্তরীণ খালে বন্ধ নৌ চলাচল আর সরু ও ভাঙাচোরা রাস্তার কারণে স্থলপথেও ভোগান্তি। দেশের অন্যতম এই বাণিজ্য কেন্দ্রটিতে স্থবিরতা। 3 শতাধিক ধানের চাতাল ও চালের আড়ত বন্ধ হয়ে গেছে। প্রভাব
পড়েছে ডাল, তেল, আটা, ময়দা সহ বিপুল সংখ্যক কারখানা ও বাণিজ্যে। মাছের আড়তে কমেছে সরবরাহ। রাত দিন 24 ঘন্টা সরব থাকা ঘাটটি এখন কর্মচাঞ্চল্যহীন। দ্বিতীয় কলকাতা হিসেবে পরিচিত মীরকাদিম ঐতিহ্য হারাচ্ছে দিন দিন। পানি খুব কম, শুকনা, ছোট লঞ্চে ঢুকতে, ছোট ছোট লঞ্চগুলো 60 ফুট 65 ফুট লঞ্চগুলো ঢুকতে পারে না। ওদিকে পুট করছে, এই পুটের তো কাজে লাগাইতে হইব, এই জন্য মানুষের দেহানের লেগে গাড়টারে দেখতে ওদিকে লিয়ে গেল। খাল, বিল, নদী নালা সব শুকায় গেছে, ওই জন্য এটা বড় হয়ে গেছে। এখানে যানবাহন চলাচল করতে বিঘ্ন ঘটায়। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন বলছে মীরকাদিমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। এরই মধ্যে নয়নের খাল উদ্ধার কাজ শুরু হয়েছে। রাস্তাঘাটগুলো অবস্থা একটু খারাপ, তো এটার অবস্থা খুব শীঘ্রই আশা করি সরকারের যে এজেন্ডা, সরকারের যে চাওয়া পাওয়া, সেটা খুব শীঘ্রই তারা হাত দেবেন এবং রাস্তাঘাট খুব সুন্দর হবে। সরকারের যে সামর্থ্যতা, এটা আমরা দ্রুততার ব্যাগে পারবো না একটু সময় নিয়ে আমরা 6 মাসের মধ্যে করবো, এটা আমরা ফিজিবিলিটিটা আমরা স্টাডি করছি। BIWTA বলছে স্থানান্তরিত লঞ্চঘাট ধলেশ্বরীর মূল চ্যানেলের দূরে থাকায় বারবার ড্রেজিং করেও নাব্য ধরে রাখা যাচ্ছে না, তাই বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। 2005 সালের 25 সেপ্টেম্বর কাঠপট্টি লঞ্চঘাট প্রায় 1 কিলোমিটার ভেতরে মীরকাদিম এলাকায় সরিয়ে আনা হয়, কিন্তু এরপর থেকেই নাব্য সংকটসহ নানা কারণে এখানে নিয়মিত লঞ্চ ফিরতে পারছে না। সে কারণে এখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নজরদারি, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে পথচারীদের জন্য নির্মিত ওয়াকওয়ের এখন করুণ দশা। বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তূপ ও রেলিং ভেঙে পড়ায় রাস্তাটি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সন্ধ্যার পর অবাধে চলছে মাদক বেচাকেনা, ঘটছে ছিনতাইয়ের ঘটনাও। দ্রুত ওয়াকওয়েটি সংস্কার করার দাবি স্থানীয়দের। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। নদীর তীরে বিশুদ্ধ বাতাসে শরীরের ক্লান্তি দূর করতে ওয়াকওয়ের সিঁড়িতে বসেছিলেন পঙ্গু বৃদ্ধ নজরুল ইসলাম, কিন্তু কয়েক ফুট সামনেই ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ তিনি। গাড়ি ভরে আইয়া আইনা ময়লা মাটি সব নদীর পানির মধ্যে পালায়, তাতে নদীটাও মরে যাইতেছে। একই অবস্থা পুরো ওয়াকওয়ে জুড়ে। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে নারায়ণগঞ্জ শহরের 5 নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত এমন বেহাল অবস্থা। ওয়াকওয়ের বিভিন্ন স্থানে রেলিং ভেঙে পড়েছে, বেশ কয়েকটি স্থানে তৈরি হয়েছে বড় গর্ত। এতে মানুষের চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই পথটি। স্থানীয়দের অভিযোগ, পণ্যবাহী বড় জাহাজ ও ট্রলারের রশি ওয়াকওয়ের রেলিংয়ে বাঁধার কারণে ওয়াকওয়েটির রেলিং ভেঙে পড়েছে। ময়লার স্তূপ দিয়ে একদম অস্বাস্থ্যকর একটা পরিবেশ বানায় রাখছে, যখনই বাতাসটা ছাড়ে দুর্গন্ধ এখানে বসা যায় না। ভাঙনের সরে শ্রমিক কাজ করে, অসুবিধা হয়, একটা মানুষ যাইতে পারে না, একটা মানুষ ধাক্কা খেয়ে এখানে পড়ে যায়। এছাড়া ওয়াকওয়ের পাশে সদর থানা ও একটি ক্যাম্প থাকা সত্ত্বেও পুলিশের নজরদারি না থাকায় সন্ধ্যার পর পথটি পরিণত হয় ছিনতাইকারী ও মাদকের আস্তানায়। তাই ওয়াকওয়েটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ছিনতাইকারী, তারপরে মাদকের আকড়া, মাদক বেচা কিনা, মাদক গ্রহণ, বিভিন্ন কারণে এই ওয়াকওয়ে এখন হয়ে গেছে অনিরাপদ। তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো যেন এর একটা সুস্থ ব্যবস্থা করেন। ওয়াকওয়ের বিষয়ে নীতিমালা প্রণয়ন সহ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার আশ্বাস BIWTA কর্তৃপক্ষের। পাশাপাশি মাদক ও ছিনতাই রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো, আশা করি এই যে জায়গাগুলি আপনার নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, এগুলো খুব দ্রুতই আমরা সংস্কার করতে পারবো। মাদক উদ্ধার, মাদক সমিতিকে গ্রেপ্তার করার জন্য এবং যারা ছিনতাই করছে তারা গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়ে যাবে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার 2 তীরে 2014 সাল থেকে কয়েক ধাপে প্রায় 17 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গাজীপুরের রাজাবাড়ী বাজার থেকে জেলা শহরের সঙ্গে যাতায়াতের জন্য 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আঞ্চলিক মহাসড়ক, কিন্তু নির্মাণের 8 মাসের মাথায় সুতি নদীতে ধসে পড়েছে সড়কটি।
নিম্নমানের সামগ্রী ব্যবহারে পাশাপাশি কর্তৃপক্ষের গাফেলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। নির্মাণের বছর পেরোনোর আগেই একদিকে দেবে গিয়ে ধসে পড়ছে নদীতে, অন্যদিকে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এমন ভোগান্তি আর দুর্ভোগ নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন গাজীপুরের শ্রীপুর থেকে জেলা সদরের চলাচলকারী হাজার হাজার বাসিন্দা। সড়কের ভাঙন ঠেকাতে নদীর পাড়ে ব্লক বসানো সহ সড়ক নির্মাণের দায়িত্ব পায় সালমান দুর্গা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরুতে স্থানীয়রা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেও তা তোয়াক্কা করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এখন সামান্য বৃষ্টিতেই ব্লকগুলো দেবে গিয়ে ধসে পড়ছে নবনির্মিত সড়কটি। এরই মধ্যে কয়েক দফা মেরামত করা হলেও ধস থামানো যায়নি। অবশ্যই 100% গাফলতি। ইঞ্জিনিয়ার কোনো দিন এখানে আসেই না, কথা বললে তারপরে বলে যে অন্য জায়গার চেয়ে ভালো করছি। এক সপ্তাহ মতো খালি করলোই, করার পর আছে করে কালাতে আছে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর আবার হেরা গেছে, আবার ভাঙে লোক আর ভাঙলে পরে আবার করুন। সঠিকভাবে কাজ যদি হইতো তাহলে রাস্তা তো দ্রুত যত খারাপ হওয়ার কথা না। প্রশাসনের কাছে আপনার সবার কাছে একটা আবদার থাকবে যে এটা দেখশন করার জন্য ভালোভাবে রাস্তাটা যদি ভালোভাবে হয়। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলছেন নদী তীরবর্তী হওয়ায় এমন ভাঙন স্বাভাবিক ঘটনা। আর ঠিকাদারের জামানত রাখা 90 লাখ টাকা দিয়েই সড়কটি পুনরায় মেরামত করা হবে বলে জানায় উপজেলা প্রকৌশল বিভাগ। নিম্নমানের কোনো কাজ হয় নাই, একটা হাই কোয়ালিটির কাম হয়েছে। ওই কাজ আমার 4 কোটি টাকা লস হয়েছে, 1.5 কোটি টাকা জামানত আটকা আছে। আমাদের কাজ ভাঙুক দাম নয়, আমাদের এটা ঠিক করে দিয়ে আমাদের জামানত তুলতে হবে। লোক পরে এটা ঠিকঠাক করার ব্যবস্থা করতাম। নতুন মাটি ভরাট করে যেহেতু কাজ করা হয়েছে, এটা একটা সিজন গেলে দেন এটা স্টেবল হয়ে যাবে। তা আমরা লাকি যে এটা জামানতের সময়ের মধ্যে ঘটেছে, তাকে দিয়ে আমরা এটা শীঘ্রই ঠিক করতে পারব। গাজীপুর জেলা শহরের সঙ্গে শিল্পাঞ্চল শ্রীপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে 5 কিলোমিটার সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় 9 কোটি টাকা। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা গোপালগঞ্জ পৌর এলাকার প্রতিটি রাস্তা। বিগত বছরগুলোতে সড়ক পুনর্নির্মাণ কাজে অনিয়ম ও দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শহরের সড়কগুলো। এতে চরম ভোগান্তিতে শহরবাসী। বৃষ্টি হলে দুর্ভোগের মাত্রা বাড়ে দ্বিগুণ। এদিকে পর্যাপ্ত বাজেট বা বরাদ্দ না থাকায় সড়কগুলো মেরামত করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। কোথাও কার্পেটিং, আবার কোথাও RCC ঢালাই উঠে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। বৃষ্টি হলেই পানি জমে বেড়ে যায় ভোগান্তির মাত্রা। এতে প্রতিদিনই চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন সহ হাজারো মানুষ। আর এই জরাজীর্ণ রাস্তায় নিত্যদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। 2018-19 এবং 2019-20 অর্থ বছরে UGGIP ও MGSP প্রকল্পের অর্থায়নে 24 কোটিরও বেশি টাকা ব্যয়ে পৌর এলাকার প্রায় সবকটি রাস্তা ও ড্রেন সংস্কার করা হয়। অভিযোগ রয়েছে নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের ফলেই রাস্তাগুলির এমন বেহাল দশা। গোপালগঞ্জ পৌর এলাকার এসব রাস্তা ও ড্রেন পুনর্নির্মাণ করা হলেও কাজের মান নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। এছাড়া পরবর্তীতে তেমন কোনো সংস্কার না করায় তার খেসারত হিসেবে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসী সহ জেলা শহরে বিভিন্ন প্রয়োজনে আসা হাজার হাজার মানুষকে। একদম বাজে ভাই, এই যে রাস্তাটা আসলাম, এই যে লোড গাড়িটা নিয়ে আসলাম, আমার গাড়িতে প্রথম দক্কল খাইছে সেটা আমি জানি। এই রাস্তা যে সময় তৈরি করছে সেই সময় থেকে এই যে ভাঙা, এখন বৃষ্টি বর্ষা হলে পরে এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। গর্তগুলোর কারণে রাস্তা রিকশায় খাদে পড়ে যাচ্ছে। আবার অনেক সময় আছে মোটরসাইকেল না যাওয়া আসায় মোটরসাইকেল চলে পড়ে যায়। পরিপূর্ণ কাজ হইলে রাস্তাটা এরকম এত তাড়াতাড়ি সমস্যা হইতো না। দুর্ভোগের কথা স্বীকার করে পর্যাপ্ত বাজেট বা বিশেষ বরাদ্দ না পেলে সড়কগুলো সংস্কার করা সম্ভব না বলে জানান পৌর প্রকৌশলী। অনেক দিন হয়ে গেছে যেগুলো রাস্তাগুলো সংস্কার হয় না, এগুলা সংস্কার করা দরকার। এই জন্য পর্যাপ্ত বরাদ্দ প্রয়োজন আমাদের। 30.70 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভাটিতে সড়ক রয়েছে 229 কিলোমিটার। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। বাড়ানো হয়েছে প্রকল্পের ব্যয় ও সময়, তবু দীর্ঘ 4 বছরও শেষ হয়নি কিশোরগঞ্জের নিকলি উপজেলার ঘোড়া উত্রা নদীর ওপর মোহরকোনা পাকা সেতুর নির্মাণ কাজ। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। দ্রুত কাজ সম্পন্নের আশায় LGED-এর। নূর মোহাম্মদের তথ্য ও রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
পুরাতন সেতুর সংযোগ সড়ক ভেঙে ফেলায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে মোহরকোনা ও কামালপুরের যাতায়াত ব্যবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নদীর দুই পাড়ের কয়েক হাজার মানুষ। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নিকলি উপজেলা সদরের মোহরকোনা এলাকায় ঘোড়াউত্রা নদীর উপর পুরনো সেতুটি ব্যবহারে অযোগ্য হয়ে পড়ায় সেখানে নতুন পাকা সেতু নির্মাণ শুরু হয় ৪ বছর আগে। ২০২২-২০২৩ অর্থ বছরে ৯৮.৬ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণের কাজ পায় যৌথভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স ও মেসার্স মমিনুল হক। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি অর্ধেকও। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করলেও নেই কর্তৃপক্ষের নজরদারি। যে ব্রিজটা হয়ে যতদিন পরে আমরা খুব অসুবিধা হইতেছে। ব্রিজের জন্য অনেক রাস্তাবদ্ধ এলাকায়, যে দুই এলাকা মানুষ যোগাযোগ বন্ধ, বিভিন্ন মানুষ বিচ্ছিন্ন আছে। নিচে একটা পিলার করছে, এটার মধ্যে নিচে দিয়ে ঢালাইয়ের ইয়ার ছুটে লোড বাইরে গেছে, এটা মাটি দিয়ে ডাইকা আবার এমনি তুই দিছে। কিছুদিন আগে কংক্রিট ছিল এখানে, হাতে এমনি দিলে কংক্রিট আপনার মাটি হয়ে যায়। আগামী ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। নির্দিষ্ট সময়ে শতভাগ কাজ শেষ হবে বলে জানান LGEDর প্রকৌশলী। প্রায় এক বছর ভূমি অধিগ্রহণের কারণে টোটালি কাজ আগাইতে পারি নাই এবং বর্তমানে কাজের গতি প্রায় 45%। হ্যাঁ, আশা করি ডিসেম্বরের মধ্যে কাজটা সমাপ্ত করতে পারবো যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে। শুরুতে সেতু নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত মূল্য ছিল প্রায় 24 কোটি টাকা। তবে 2 দফায় বাড়িয়ে 2025-2026 অর্থ বছরে প্রকল্পটির চুক্তি মূল্য নির্ধারণ করা হয় প্রায় 30 কোটি টাকা। দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ সহ 98.6 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বাগেরহাটে 4000 পিস ইয়াবাসহ 26 মামলার এক আসামি গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার পুলিশ সুপার জানান, মাদকদ্রব্য নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফকিরহাট উপজেলার বারাসিয়া মধ্যপাড়া এলাকা থেকে মনির হোসেন মনি নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি মাদক সম্রাট হিসেবে এলাকায় পরিচিত। এ সময় তার আরও 3 সহযোগীকেও আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী 4015 পিস ইয়াবা উদ্ধার হয়। পাশাপাশি ইয়াবা বিক্রির ৭১,৯২০ টাকা জব্দ করা হয়। ফরিদপুরে যাত্রীবাহী 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দর্শনা থেকে ঢাকাগামী রয়্যাল পরিবহনের একটি বাস করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফারিয়া পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। গাজীপুরের কাপাসিয়ায় 6 মাস ধরে বন্ধ 3.5 কিলোমিটার দীর্ঘ বেগুনহাটি খিলগাঁও সড়কের উন্নয়ন কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন 5টি গ্রামের কয়েক হাজার মানুষ এবং 3টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 শিক্ষার্থী ও শিক্ষক। অভিযোগ উঠেছে, একটি কালভার্টের মুখ বন্ধ করে মাটি ভরাট করায় এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। এই অচলাবস্থা নিরসনে এবং সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে 500 শয্যা চালুর দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে গেটে তালা দিয়ে একাডেমিক ভবনে 7 ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা জানান, হাসপাতাল চালুর দাবিতে 2 বছর নানা আন্দোলন কর্মসূচি পালন করা হয়। তবে দাবি পূরণ না হওয়ায় তারা দ্বিতীয়বারের মতো একাডেমিক ভবনের গেটে তালা দেন। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ তাজমিলা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। 2025-26 অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ দাঁড়িয়েছে 1,31,000 কোটি টাকা।
যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৭,০০০ কোটি টাকা বেশি। বিগত অর্থবছরে সরকারি খাতে ঋণ চাহিদা কম থাকায় এই ঋণ ঝুঁকি তৈরি করবে না উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য রয়েছে, ফলে শিল্প কারখানা চালুতে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হবে না। 2025-26 অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,31,000 কোটি টাকা, যা বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 27,000 কোটি টাকা বেশি। তবে এ নিয়ে আপাতত কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মতে, বেসরকারি খাতে ঋণের চাহিদা দুর্বল থাকায় সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণে ব্যাংকিং খাতে ঋণের সংকট বা শিল্প খাতের অর্থায়নে চাপ সৃষ্টি হবে না। প্রাইভেট সেক্টরের কাছ থেকে এখনো কোনো প্রকার অভিযোগ ওঠেনি। ব্যাংকগুলোর লিকুইডিটির না থাকার কারণে তারা পর্যাপ্ত ঋণ সুবিধা দিতে পারছে না। মূল সমস্যা হচ্ছে প্রাইভেট সেক্টর এখনও ঋণ গ্রহণের জন্য 100% প্রস্তুত না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার হার প্রায় 5% নেমে আসে, যা বিনিয়োগের ধীরগতির প্রতিফলন। এই বাস্তবতায় 2026-27 অর্থবছরের প্রথমার্ধে মুদ্রানীতিতে প্রবৃদ্ধির লক্ষ্য 6.8% ও অর্থবছর শেষে 8% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তারল্য সরবরাহ করার জন্য প্রথমেই তাদেরকে নিজেদেরকে খেলাপি নয় এটা প্রমাণ করতে হবে। এই জন্য তাদেরকে বিশেষ রিশিডিউল পলিসির আওতায় তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে যে তারা যাতে নিজেদেরকে রিশিডিউল করে ঋণগুলো সিএবি ক্লিন করে ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করতে পারে। অর্থনৈতিক কার্যক্রম পর্যালোচনায় রেখে সরকারি ঋণ ও তারল্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। ডিএসসি টাওয়ারে ডিবিএ আয়োজিত পরিচিতি সভায় তিনি আশ্বাস দেন। সভায় বিএসইসির নতুন কমিশনের সদস্যদের পাশাপাশি পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন। এ সময় বাজার স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগ বান্ধব করতে সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বিএসইসির চেয়ারম্যান। সভায় ব্রোকারেজ হাউসগুলোর প্রতিনিধিরা বিনিয়োগের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা, নীতিগত সীমাবদ্ধতা এবং বাজারে কাঠামোগত নানা সমস্যা তুলে ধরেন। স্টক এক্সচেঞ্জকে যদি এম্পাওয়ার করতে হয় তাহলে স্টক এক্সচেঞ্জের কাঠামোটা ঠিক করতে হবে এবং সেখানে আমাদের কিছু দাবি ছিল। আমরা আশা করব যে আমাদের দাবিগুলি আপনারা সুবিবেচনা নেবেন। দিস ক্যাপিটাল মার্কেট ইজ এ ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট, যেটা সাস্টেনেবলি গ্রো করবে, নট কোরামিন দিয়ে গ্রো করবে। কিন্তু এটা করতে গেলে আমাদের অভিন্ন উদ্দেশ্য থাকতে হবে। সবারই একটা উদ্দেশ্য যে আমাকে ক্যাপিটাল মার্কেট গ্রো করতে হবে। আপনারা বলবেন, আমরা শুধু শুনতে আসিনি, আমরা কিন্তু শুধু শুনতে আসিনি, আমরা করব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দুবাই থেকে ঢাকায় ফেরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে বারগুলো জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে BG 148 ফ্লাইট। এর আগেই খবর মেলে উড়োজাহাজটিতে রয়েছে চোরাচালান চক্রের বিপুল পরিমাণ স্বর্ণ। কার্গো হোল্ডের অভ্যন্তরে 18.7 কেজি স্বর্ণের পরিমাণ আর 160টা স্বর্ণের বার উদ্ধার করা হয়। যেখানে মালামাল রাখা হয় তার পাশে যে কার্গো হোল্ড থাকে সেটার প্যানেল খুলে এটা উদ্ধার করা হয় আর কি। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িতদের খোঁজ না মিললেও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কাস্টমস। মামলার প্রক্রিয়া চলমান আছে, তো এরপর এটা তদন্ত করলে এটার বের হবে আর কি, হয়তো বা কারা এটার সাথে জড়িত হয়, অধিকতর তদন্ত করলে বের হবে। যে কোনো চোরাচালান বন্ধে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রেকর্ড গড়া প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে জনশক্তি রপ্তানিতে নীতি পরিকল্পনা সাজাতে বেসরকারি খাতকে সঙ্গে রাখার দাবি উদ্যোক্তাদের। একই সঙ্গে প্রবাসীদের পাঠানো অর্থের লাভজনক বিনিয়োগ নিশ্চিতে রেমিটেন্স বন্ড চালুর দাবি তাদের। অর্থনীতিবিদরা বলছেন, সময় এসেছে বন্ড পুঁজিবাজারে কিংবা সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে
প্রবাসীদের অর্থ কাজে লাগানোর পরিকল্পনা হাতে নেয়ার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সদ্য সমাপ্ত অর্থ বছরে দেশে প্রবাসী আয় এসেছে ৩,৫৫৬ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থ বছরের চেয়ে ১৭.৩% বেশি। কোনো এক অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্সের এই রেকর্ড গড়ার পথে প্রতি মাসেই $2 বিলিয়ন বেশি করে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, প্রবাসী আয়ের এমন প্রবাহ এর আগে কোনো অর্থ বছরেই দেখেনি বাংলাদেশ। এমনকি প্রথমবারের মতো টানা 6 মাস গেল ডিসেম্বর থেকে মে পর্যন্ত $3 বিলিয়ন বেশি করে প্রবাসী আয় দেশে আসার রেকর্ডও হয়েছে সদ্য সমাপ্ত অর্থ বছরে। এমন প্রেক্ষাপটে প্রবাসীদের পাঠানো অর্থের লাভজনক বিনিয়োগে বন্ড চালুর দাবি করছেন জনশক্তি রফতানিকারকরা। সরকার যেহেতু প্রবাসীদের নিয়ে অনেক ড্রিম আছে, তার রেমিটেন্স বন্ড যদি ওনারা চালু করে, আমি মনে করি চালু করা উচিত। যেহেতু প্রবাসীদের অনেক দাবি আছে, আমার মনে হয় প্রবাসীরা খুব উৎসাহ ফিল করবে। তবে রিজার্ভকে স্ফীত করে বৈদেশিক ঋণ শোধ আর আমদানি ব্যয় মেটানোর মতো শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তোলা কারিগররা বরাবরই বঞ্চিত থেকে যাচ্ছেন বলে অভিযোগ এ খাতের উদ্যোক্তাদের। আমাদের ব্যবসায়িকদেরকে সাথে নিয়ে পলিসি মেক করে, তাহলে এর গতিধারা বৃদ্ধি পাবে। অনেক সময় অনেক গভর্নমেন্ট অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে, অধিকাংশ পদক্ষেপ কিন্তু মুখ থুবড়ে পড়েছে। প্রবাসীদের পাঠানো অর্থে রেমিটেন্স বন্ড চালুর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরাও, যেখান থেকে মিলতে পারে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থের যোগান। আমরা তাদের জন্য আলাদা করে বন্ড চালু করতে পারি না। এখন বাজার তো সুকুক, বন্ড চালু হচ্ছে, তো এরকম করে আমরা যদি আর বিশেষ বন্ডের ব্যবস্থা করতে পারি, রাষ্ট্রের বিভিন্ন রকমের প্রয়োজন, বিশেষ করে যে উন্নয়নের যে সহযোগিতা, তো সেই জায়গাতে আমরা এই তাদের অর্থ কাজে লাগাতে পারি। শ্রমবাজার সম্প্রসারণে দক্ষ শ্রমিক পাঠানোর যেমন বিকল্প নেই, তেমনি তা নিশ্চিতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সহ অভিবাসন ব্যয় কমাতে এ খাতকে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বের করে সহজ শর্তে ব্যাংক ঋণের সুযোগ দিতে সরকারের হস্তক্ষেপ চান খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই এর মাধ্যমে তৈরি ভুয়া অ্যাডমিট কার্ড দিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক শিক্ষার্থী ও তার সহযোগীকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় অ্যাডমিট কার্ডে উল্লেখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। এতে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তারা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। পরে বোর্ড থেকে নিশ্চিত করা হয় যে অ্যাডমিট কার্ডটি সম্পূর্ণ ভুয়া। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের 20,000 টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে একসঙ্গে 5টি নবজাতক সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই একে একে 5টি সন্তান প্রসব করেন চাঁদনী বেগম। তবে স্বাভাবিক সময়ের চেয়ে 12 সপ্তাহ আগেই জন্ম হয় এক শিশুর প্রসবের সময় মারা গেছে। বাকি 4 জনের অবস্থাও খুব একটা ভালো নয়। একই মায়ের 5টা বাচ্চা হয়েছে, ওরা আসছে আমাদের ওয়ার্ডে। তো আমরা যখন বাচ্চা 5টা রিসিভ করলাম, তখন একটা বাচ্চার ডেথ ছিল, অলরেডি ব্রড ডেথ ছিল, আর 4টা বাচ্চা জীবিত। প্রত্যেকটা বাচ্চা প্রিম্যাচুর, মানে কেউ কান্না করছে, কেউ করে নাই। এনআইসিইউ সাপোর্ট দরকার, আমাদের এখানে এনআইসিইউ সাপোর্ট নাই। ইনকিউবেটর 2টা অলরেডি বুক অকুপাইড করা, এই জন্য হইতেছে বাচ্চাদের আমরা হিটারে এইখানে রাখছি। আপাতত যতটুকু ম্যানেজমেন্ট দেওয়া পসিবল, ঢাকা নিয়ে গেলেই বেটার হবে। এবং এনআইসিইউ সাপোর্ট লাগবে, যেহেতু ওজন খুবই কম। রাজশাহীতে স্কুটিতে লাগিয়ে দেয়া একটি ডিভাইস নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটেছে। স্কুটির মালিক ওই ডিভাইসটিকে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অজ্ঞাত এক যুবক ওই স্কুটিতে ডিভাইসটি লাগিয়ে দিয়ে চলে যান। পরে এর মালিক সেটি দেখে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর পুরো মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন বিষয়টি পুলিশকেও জানানো হয়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে আসেন। পরীক্ষা করে ডিভাইসটিকে একটি মিউজিক ডিভাইস বলে জানান বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা। রাঙামাটিতে 3000 পিস ইয়াবা ট্যাবলেট সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম
মধ্যরাতে এই অভিযান পরিচালনা করে এবং তাদের গ্রেফতারে সক্ষম হয়। সম্প্রতি পরিচালিত অভিযানের এটাই সবথেকে বড় চালান, যেখানে 3000 পিস ইয়াবা ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের ইয়াবা ব্যবসায়ী হিসেবে স্বীকার করেন। তারা এগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন বলে জানান। অতিবৃষ্টি ও খরায় ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের মরিচ চাষিরা। ঋণ করে বিঘার পর বিঘা মরিচ চাষ করে ক্ষতির মুখে তারা। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের করণীয় সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মরিচ গাছে ঝরে যাচ্ছে ফল ফুল, অনেক জায়গায় ঢলে মরে যাচ্ছে গাছ। ভরা মৌসুমে মানিকগঞ্জের 7 উপজেলায় ক্ষতির মুখে চাষিরা। অতি খরায় শুকিয়ে যাচ্ছে গাছ, আবার অতি বৃষ্টিতে বিঘার পর বিঘা মরিচের জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ক্ষেত। নানা রোগে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। রাত দিন পরিশ্রম করেও লাভের মুখ দেখছেন না বলে দাবি তাদের। আমরা তো মনে করেন যে ঋণ মিন করে এই মরিচ গাছ করছি, ক্ষেত করছি, শস্য করছি, মাইটেছি, তারপরে এই বৃষ্টিতে এই গাছগুলো মরে গেছে। বৃষ্টি নামে তারপরে পুরা রোদ, এত রোদে এই বেলা দেখলে বিকালবেলা এসে দেখে মরিচ সব টলে গেছে। কিস্তি ছিলাম সবই আমাকে চলে গেল, কি করবেন আমরা? খাল বন্ধ হয়ে গেছে, খালের পানি যায় না, এজন্য পানি বাইজে মরে গেছে সব। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের করণীয় সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। খরার পরিমাণে যদি তাপমাত্রা কোনো কারণে 38 ডিগ্রি বেশি হয় তাহলে মরিচের গাছ কুঁচকে যায়, এবং আবার যদি খুব বেশি বৃষ্টিপাত হয়ে পানি জমে থাকে তাহলে মরিচ গাছের সমস্যা হয়। সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উভয় ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 3800 হেক্টর জমিতে মরিচ আবাদ করা হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। কৃষক আর পাইকারে বিভিন্ন ধরনের সবজি জমজমাট বেচাকেনা মানিকগঞ্জের ভাটবাউর সবজি আড়তে। বিভিন্ন ধরনের শাক ও সবজির বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জের ভাটবাউর সবজি আড়তে রয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বর্ষাকালের সবজিতে ভরপুর থাকলেও কিন্তু রাত 3টার থেকে এখানে বিভিন্ন সবজি পাইকারি বেচা কিনা হয়েছে, এখনো হচ্ছে। এটা আর হচ্ছে কৃষকরা এখানে একদম বিষমুক্ত সবজি এনেছে এবং তা বেচা কিনা করছে। এবং সপ্তাহ ব্যবধানে এখানে সবজির দাম কেজি প্রতি কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এখানে বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকা, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। চিচিঙ্গা এখানে বেচাকেনা হচ্ছে 12 থেকে 13 টাকা প্রতি কেজি, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। ঝিঙ্গা এখানে বেচাকেনা হচ্ছে 10 থেকে 12 টাকা প্রতি কেজি, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। ঢেঁড়স এখানে বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকা প্রতি কেজি, আর দাম কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। আর হচ্ছে 20 থেকে করলা বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা প্রতি কেজি, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 6 থেকে 8 টাকা পর্যন্ত। আর শসা বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা প্রতি কেজি, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। লাউ এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা প্রতি পিস, আর সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 4 টাকা 5 টাকা পর্যন্ত। তবে লাউ কিন্তু আকার এবং প্রকার ভেদে কম বেশি যাচ্ছে। এছাড়াও চাল কুমড়া এখানে বেচা কেনা হচ্ছে 15 থেকে 16 টাকা প্রতি পিস, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে এখানে 2 থেকে 3 টাকা পর্যন্ত। পটল বেচা কেনা হচ্ছে 16 থেকে 18 টাকা প্রতি কেজি, এবং সেক্ষেত্রে সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। পেঁয়াজ এখানে বেচা কেনা হচ্ছে 27 থেকে 28 টাকা, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এখানে মরিচ বেচা কেনা হচ্ছে মানিকগঞ্জের যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলো বেচা কেনা হচ্ছে 55 থেকে 60 টাকা প্রতি। তারপরে হচ্ছে এই দামও কিছুটা কমেছে। আর হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখছেন ঝিঙ্গা এবং কি ধুন্দুল নিয়ে অনেকে বসে আছে, দীর্ঘ সময় আসলে বিক্রি করতে পারছে না। এখানে যে মানিকগঞ্জের আশপাশের যে অলি গলি এবং কি হাট বাজার রয়েছে সেই সব জায়গা থেকে কিন্তু এখানে যারা পাইকার রয়েছে তারা পাইকারি যারা এখান থেকে কিনে আবার
আবার তারা কিন্তু বিভিন্ন হাটে এবং অলি গলিতে বাজারে বিক্রি করে, তারা কিন্তু এখান থেকে কিনে নিয়েছে। এছাড়াও কিন্তু ঢাকা থেকে বেশ পাইকাররা এখানে এসেছিল এবং তারা চলে গিয়েছে। অর্থাৎ রাত ৩টার থেকে এইটা আড়তটি আসলে শুরু হয়ে এখনো চলাচল করছে, সকাল ৮টা পর্যন্ত থাকবে। তবে এখন যেটা দূর দূরান্তর যে পাইকার রয়েছে তারা কিন্তু এখান থেকে সবজি পাইকারি দরে কিনে ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে। আর এখান থেকে এইটা আড়তটিতে কমপক্ষে ৩০০টা আড়তদার রয়েছে। এই ৩০০ আড়তদারের মাধ্যমে কমপক্ষে এখানে কিন্তু কোটি টাকার সবজি বেচা কেনা হলেও আজকে সেটা দাম কমায় সেটা ৭০ থেকে ৮০ লাখ টাকা বেচা কেনা হয়েছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের ভাটবাওয়ার সবজি আড়ত থেকে সর্বশেষ তথ্য। পাইকারিতে সবজি বেচাকেনার খবর জানতে সরাসরি ছিল মানিকগঞ্জে। ভোরের আলো ফুটতে না ফুটতে জমে উঠেছে ঢাকা জেলার বিখ্যাত মাছের পাইকারি বাজার। শুক্রবার বন্ধের দিন মাছের দাম জানাতে সাভারের বাইপাইলে মাছ বাজারে আছেন রিপোর্টার মোজাফর হোসাইন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক বন্ধের দিনে শুক্রবার সকালে আমরা অবস্থান করছি ঢাকা জেলার বৃহত্তর পাইকারি মৎস্য আড়ত, যেখানে কোটি কোটি টাকার মাছ বিক্রি কিনা হয়ে থাকে সেই মৎস্য আড়তে। এখানে মূলত আজকে মাছের দরদাম সম্পর্কে জানাতে চাই। সেটি হচ্ছে যে দরদাম সম্পর্কে এই মাসের প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মাছ বাজারে কিন্তু মাছের আগুন দর। মাছ কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে, ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা মূলত দেশীয় মাছ সহ বিভিন্ন পুকুরের চাষের একই সাথে কিন্তু আপনার সামুদ্রিক মাছ ওই মূলত এই মৎস্য বাজারটিতে উঠে থাকে। বলে রাখা ভালো যে মূলত আজকে সাপ্তাহিক শুক্রবার বন্ধের দিন এবং সে সাথে মাসের প্রথম দিন হয় কিন্তু মাছের যোগান কমেছে বাজারে, কিন্তু একই সাথে কিন্তু ক্রেতার চাহিদা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ফলে রুই মাছ বিক্রি হচ্ছে, যেটি আগে বিক্রি হতো ৩০০ টাকা কেজি, সেটা এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজি দরে। আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছ এবং নলা মাছ, যে নলা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। এই মাছটি মূলত এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে, এখন বিক্রি হচ্ছে ৩৫০ থেকে তার উপরে। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আর পাঙ্গাস মাছ গত সপ্তাহে এই মাছের দামটি ছিল মূলত ১৫০ থেকে ৬০ টাকা কেজি। একই সাথে মৃগেল বিক্রি হচ্ছে ১৮০ টাকা, যেটির দাম গত সপ্তাহে ছিল ১৫০ টাকা। কার্পু মাছ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে। এখানে একটি কথা জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে মূলত মাছের আকার প্রকার একই সাথে কিন্তু দেশি এবং চাষের মাছ বিবেচনায় কিন্তু এখানে পাইকারি দরে মাছ বিক্রি হয়ে থাকে। এটি ঢাকা জেলার একটি বৃহত্তর মৎস্য আড়ত। হাজার হাজার মানুষ এখান থেকে আপনার পাইকারি দরে মাছ কিনে থাকে। কাতল মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি, যেটি বিক্রি হয়েছিল সেটি এখন বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে। মূলত আকার এবং প্রকার ভেদে কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়ে থাকে। একই সাথে দেশীয় যে শিং মাছ, সেই শিং মাছ এই বাজারে আজকের দর হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। সিলভার কাপ বিক্রি হচ্ছে মূলত ১৬০ থেকে ১৮০ টাকা পর্যন্ত কেজি দরে। যে সিলভার কাপের দাম ছিল গত সপ্তাহে, এই সিলভার কাপ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। সরপুটি বিক্রি হচ্ছে ২৫০ থেকে, এই যে দর্শক যে মাছটি এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটি মূলত পদ্মার একটি মাছ। এই মাছটির ওজন ২০ কেজি, এটি ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এটির দাম হচ্ছে ২০,০০০ টাকা। এই মাছটি এই বাজারে সবচেয়ে বড় মাছ আমরা দেখতে পাচ্ছি, যেটি মূলত রুই জাতীয় মাছ। জানিয়ে রাখতে চাই বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। চিংড়ি, গলদা চিংড়ি বিক্রি হচ্ছে মূলত ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। হরিণা চিংড়ি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে। মূলত আমি যে আড়তটিতে রয়েছি সেটি বাইপাল মৎস্য আড়ত। আজকে সাপ্তাহিক বন্ধের দিনে এই ছিল আমার কাছে বাইপাল মৎস্য আড়ত থেকে মাছের দরদাম সম্পর্কে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম সাভারের বাইপাইলে। হরমুজ প্রণালী ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজে যে কোনো মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সময়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক নৌপথ বন্ধের যে কোনো উদ্যোগকে অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের উপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়াতে এবার সরাসরি একটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইরানের দিকে অগ্রসর হওয়া বতসোয়ানার পতাকাবাহী একটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে ফেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সেন্টকম। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায় জাহাজটির পেছনের অংশে বিস্ফোরণ ঘটেছে। ওয়াশিংটনের দাবি, জাহাজটির ক্রুরা একাধিক সতর্কবার্তা অমান্য করে ইরানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গত এপ্রিলে ইরান বিরোধী নতুন অবরোধ কার্যক্রম শুরু হওয়ার পর এটি ৬ষ্ঠতম জাহাজ, যেটিকে মার্কিন বাহিনী সরাসরি থামিয়েছে। তবে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক পথও খোলা রাখতে চাইছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি এবং আলোচনা এখনো চলমান রয়েছে। জানান, আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধি ও হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করতে একটি সমঝোতা হতে পারে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দুই দেশের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার যে খবর প্রকাশিত হয় তা সরাসরি নাকচ করে একে ভুয়া খবর বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে, যা আগের তুলনায় বড় পরিবর্তন। তিনি বলেন, খুব শীঘ্রই বড় অগ্রগতি দেখা যেতে পারে। রুবিওর দাবি, অবরোধ ও সংঘাতের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌ সক্ষমতা দুর্বল হয়েছে এবং তেল রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বিশ্লেষকদের মতে একই সঙ্গে সামরিক চাপ ও কূটনৈতিক আলোচনা চালানো পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। শিউলি রোজা, সময় সংবাদ। যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেট পরিকল্পনার পক্ষে পার্লামেন্টে সাফাই গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। হাউস অব কমন্সে এই পরিকল্পনা উত্থাপন করা হয়, যার লক্ষ্য 2030 সালের মধ্যে ন্যাটোর ওপর রাশিয়ার সম্ভাব্য হামলার ঝুঁকি মোকাবিলা করা। তবে এই অতিরিক্ত 15 বিলিয়ন পাউন্ডের ব্যয় পরিকল্পনা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধীদের দাবি, ঘোষিত এই খাতের 1/3 অর্থায়নের উৎস এখনও অনিশ্চিত। বাজেট নিয়ে বক্তব্যের পর পার্লামেন্টে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতারা স্টারমারকে প্রশ্নবাণে জর্জরিত করেন। প্রতিরক্ষা তহবিলের ঘাটতি পূরণে পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রীর সম্মতি আছে কিনা তা জানতে চান। জবাবে স্টারমার বলেন, লেবার সরকারের এই পরিকল্পনা নিয়ে তিনি গর্বিত এবং যে কোনো প্রধানমন্ত্রী এই পরিকল্পনার পক্ষেই থাকবেন। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32-এর ম্যাচ খেলতে মায়ামিতে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। দলকে স্বাগত জানাতে টিম হোটেলের সামনে ভিড় করেন সমর্থকরা। ঘরের ছেলে মেসি মায়ামিতে ফেরা উচ্ছ্বসিত স্থানীয়রা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। লিওনেল মেসি ঘরে ফিরবেন এবং লিওনেল মেসিকে দেখার জন্য টিম হোটেলের বাইরে বিকেল থেকেই ভিড় করতে থাকেন সমর্থকরা। কেউ এসেছেন আর্জেন্টিনা থেকে, কেউ বা স্থানীয় ফোর্ট লডারডেলের বাসিন্দা। মেসি এর আগেও মায়ামিতে অনেকবার এসেছেন, মেসির বাড়ি আছে মায়ামিতে, তারপরও এবারের মেসির মায়ামিতে আসাটা একেবারেই ভিন্ন। কানসাসে যেরকম টিম হোটেলের সামনে প্রচুর দর্শককে দেখতাম, এখানে সংখ্যাটা তার চেয়ে কম হলেও কিন্তু অনেকে এসেছেন মেসিদের স্বাগত জানাতে। সবাই কিন্তু দলকে স্বাগত জানাচ্ছে, তাদের অনেকগুলো গান রয়েছে, সেই গানগুলো কিন্তু তারা গাইছেন। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু আটকে দিয়েছেন এখানে যারা রয়েছেন তাদেরকে। আমরা দেখতে পাচ্ছি লিওনেল মেসির বাস। পুরো মায়ামির ঘরের ছেলে কিন্তু লিওনেল মেসি। মায়ামিতে যারা থাকেন তারা সবাই লিওনেল মেসিকে ভালোবাসেন। আমার কথা হয়েছিল এখানে অনেকে এসেছেন যারা আর্জেন্টাইন না, কিন্তু ইন্টার মায়ামির জার্সি পরে এসেছিলেন অনলি বিকজ মেসি ইন্টার মায়ামিতে খেলেন। তারা মাঠেও যাবেন, মায়ামি হার্ড রক স্টেডিয়ামে গিয়ে সমর্থন জানাবেন, তারা দেখতে চান লিওনেল মেসির খেলা। We are so happy to have the team at home because I am from Argentina but I am actually living in Fort Lauderdale, so I am very proud to having my team here at home. I'm very excited about the match on Friday and also I'm here today to see Messi and all the team. I mean, it's really emotional to be here and to see them come and everything. It's really nice to support them. It's a very difficult match, but I think it's gonna be good for the team, for Messi. He's the best. I love Messi. He feels so good for me and I really expect they to win. মায়ামিবাসীর হৃদয়ে অবস্থান করেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলছেন 3 বছর, তবে এবারের মেসির এই মায়ামিতে আসা একেবারেই ভিন্ন। বিশ্বকাপে আর্জেন্টিনা মাত্র একটা ম্যাচই খেলবে এই মায়ামিতে, সেটা কেপ ভার্দের বিপক্ষে। সবার প্রত্যাশা জয় দিয়ে মায়ামি ছেড়ে যাবে লিওনেল মেসির দল। ফোর্ট লডারডেল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মায়ামি, যুক্তরাষ্ট্র।
রাউন্ড অফ 32 ম্যাচ খেলতে এসে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দল। এয়ারপোর্টে তল্লাশি করা হয় আলবিসেলেস্তেদের। একটি ফুটেজে দেখা যায় বিমান থেকে নামার পরেই তাদের লাগেজ খুলে দেখা হয় সবকিছু। এরপর একটি চেয়ারে বসিয়ে সম্পূর্ণ শরীর তল্লাশি করা হয় মেসির। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে থেকেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে সমালোচনা মুখর ছিল ফুটবল বিশ্ব। ইরানকে দেশটিতে থাকতে অনুমতি না দেয়া, আফ্রিকার দেশগুলোর ফুটবলারদের অতিমাত্রায় তল্লাশি, এমনকি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়া সহ নানা ঘটনায় প্রশ্ন উঠেছে আয়োজক দেশের নিরপেক্ষতা নিয়ে। এবার এমনই এক কার্যক্রমের সম্মুখীন হল লিওনেল মেসির আর্জেন্টিনা দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করা আর্জেন্টিনা বেস ক্যাম্প করেছে কানসাসে। সেখান থেকে বিশ্বকাপের ম্যাচগুলো খেলে থাকেন। এবার রাউন্ড অফ 32 ম্যাচ খেলতে মায়ামিতে একদিন আগে এসেছে আলবিসেলেস্তারা। সেখানে এসেই পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতির মাঝে। এয়ারপোর্টে ঘটে যাওয়া ঘটনা এখন নেট দুনিয়ায় ভাইরাল। মায়ামি এয়ারপোর্টে মেসিদের বিমান নামার পর সেখানেই কড়া তল্লাশি করা হয় গোটা দলকে, অনেকটা অপরাধীর মতো। বিমান থেকে নেমেই সিকিউরিটির কার্যক্রমে অংশ নেন তারা। একটি ভিডিওতে দেখা যায় মেটাল ডিটেক্টর দিয়ে মেসির গোটা শরীর চেক করা হয়। এরপর তার সতীর্থদের তল্লাশি কার্যক্রম দেখে হাসতে থাকেন 8টি ব্যালন ডিওর জয়ী তারকা। পরবর্তীতে LM10-এর লাগেজ খুলেও তল্লাশি করেন দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। মেসি অবশ্য তাদের কাজে সম্পূর্ণ সহযোগিতা করেন। এমন কার্যক্রমের ভিডিও নেট দুনিয়ায় আসার পর তা ভাইরাল হয়। সমর্থকরা এর কড়া সমালোচনা করেন। সাধারণ যাত্রীদের মতো বিশ্বসেরা ফুটবলারকে তল্লাশি করার ঘটনা অনেকের ধারণা এবারই প্রথম। তাছাড়া আয়োজক দেশ হিসেবে ফুটবলারদের উপর বাড়তি কড়াকড়ি জন্ম দিয়েছে প্রশ্নের। আফ্রিকা কিংবা ইরানের সঙ্গে যা করা হয়েছে, এমন পরিস্থিতির সামনে পড়তে হলো মেসিদেরও। ফিফা বিষয়গুলো ঠিকঠাক দেখছে কিনা সে ব্যাপারেও প্রশ্ন উঠছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ট্রিয়াকে উড়িয়ে বিশ্বকাপের শেষ 16তে স্পেন, ওয়ের জাবালে জোড়া গোল। শেষ মুহূর্তে নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারালো পর্তুগাল। যে কোনো দেশের হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশ আপত্তি জানালে পাশে থাকবে চীন, ব্রিফিংয়ে রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সফরে উন্নতি হয়েছে কৌশলগত সম্পর্ক। মিয়ানমারের সংঘাতের ভেতরে কেঁপে উঠেছে কক্সবাজার সীমান্ত। স্থানীয়দের মধ্যে আতঙ্ক। নতুন করে রোহিঙ্গা ঢলের সংখ্যা দেখছেন না বিশ্লেষকরা। সতর্ক বিজিবি, কোস্টগার্ড। এই ছিল ভোরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ কাজল। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।